Hello, dear students and viewers. Welcome again to my online English class in my YouTube channel. You too can learn English. আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের এই ক্লাসে আমি এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের যে সেকেন্ড সিন প্যাসেজ থাকে পরীক্ষাতে, যেখানে থাকে হচ্ছে একটি সাবস্টিটিউশন টেবল এবং ফ্লো চার্ট। তো আজকে আমি এই ক্লাসে ফ্লো চার্ট কিভাবে লিখতে হয় সে সম্পর্কে উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করব তোমাদের সামনে। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা এইচএসসি লেভেলে পড়াশোনা করছো, অর্থাৎ একাদশ অথবা দ্বাদশ শ্রেণীতে আছো অথবা সামনে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদেরকে অনুরোধ করছি তোমরা পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকবে। এই ভিডিও ক্লাসটির মাধ্যমে জেনে নেওয়ার জন্য ফ্লো চার্ট কিভাবে লিখতে হবে। তবে মূল ভিডিও ক্লাসে যাওয়ার পূর্বে তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট রইল, তোমরা যদি এই চ্যানেলের সাথে থাকতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে তাতে প্রেস করে রাখবে, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও ক্লাস আপলোড করলেই ইনস্ট্যান্টলি তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর তোমরা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও ক্লাসটি ভালো লাগলে তোমরা অবশ্যই তোমাদের ক্লাসমেটদের সাথে শেয়ার করে নিবে এবং অবশ্যই অবশ্যই একটা লাইক দিবে। তা চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তো প্রথমেই আমি তোমাদেরকে একটি মডেল কোশ্চেন দেখাতে চাচ্ছি ফ্লো চার্টে। তা ফ্লো চার্টটি তোমাদের থাকবে হচ্ছে 2 নম্বর কোশ্চেন। এখানে যেটি বলা হবে তা হলো রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অফ পিস মুভমেন্ট। তাহলে এখানে জাস্ট আমি একটা ডেমো হিসাবে দেখাচ্ছি যে ঠিক শোয়িং এর পরেই আমাদেরকে মূল যে বিষয়টি সেটি বলে দেওয়া হবে যে কি বিষয়ের উপরে আমি ফ্লো চার্টটি আসলে লিখব। এখানে একটি প্যাসেজ দেওয়া থাকবে, এই প্যাসেজটি তোমাকে পড়তে হবে। পড়ার পর এই প্যাসেজ থেকে এই শোয়িং এর পরে কি বলা হচ্ছে সেই বিষয়ে কিছু ইনফরমেশন লিখতে হবে। যেমন এখানে যেহেতু প্যাসেজটি হচ্ছে পিস মুভমেন্ট সম্পর্কিত, তাই এখানে বলা হচ্ছে দ্য অ্যাক্টিভিটিস অফ পিস মুভমেন্ট। পিস মুভমেন্টের অ্যাক্টিভিটিস গুলো কি সেইগুলো দেখিয়ে তোমাকে একটি ফ্লো চার্ট তৈরি করতে হবে। এখানে বলা হচ্ছে মোট তোমাকে ইনফরমেশন দেখাতে হবে 5টি, প্রতিটির জন্য থাকবে 2 মার্ক, টোটাল মার্কস হচ্ছে কত 10। এর ভিতরে 1 ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া থাকবে। তাহলে এরকম একটি প্যাসেজ তো তোমাকে দিয়ে দেওয়া হবে প্রথমে। তারপর প্যাসেজের নিচে এইভাবে মোট 6টি বক্স থাকবে, তার ভিতরে প্রথম বক্সে একটি ইনফরমেশন তোমার জন্য দিয়ে দেওয়া হবে, জাস্ট একটি উদাহরণ হিসেবে যে তোমাকে কিভাবে লিখতে হবে। তারপর 2 থেকে পরবর্তী যে 5টি বক্স রয়েছে সেই বক্সে তোমাকে কি করতে হবে, এখানে যে বিষয়টি বলা থাকবে সেই সম্পর্কিত কিছু ইনফরমেশন এখানে লিখে দিতে হবে। এখন কথাটি হলো কিভাবে লিখবো, কি কি ইনফরমেশন কোন উপায়ে লিখবো, এটা হলো তোমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমরা প্রায় জিজ্ঞাসা করে থাকো যে কিভাবে স্যার ফ্লো চার্ট লিখতে হবে। তো আজকের এই ভিডিও ক্লাসে আমি বিস্তারিত সবকিছু আলোচনা করব। তো চলো প্রথমে আমরা বোর্ড কর্তৃক নির্দেশিত বা প্রকাশিত যে ইনস্ট্রাকশন রয়েছে ফ্লো চার্ট তৈরি করার জন্য, সেখান থেকে 2 ধরনের ইনস্ট্রাকশন আমরা একটু দেখে আসি। প্রথম ইনস্ট্রাকশনটি হবে শিক্ষকদের প্রতি, অর্থাৎ যারা খাতা দেখবে। আরেকটি হচ্ছে কোশ্চেন সেটারদের প্রতি, অর্থাৎ যারা কোশ্চেন তৈরি করবে। আর দ্বিতীয়টি হবে স্টুডেন্টদের প্রতি, যারা আনসার করবে, মানে কিভাবে ফ্লো চার্টটি তোমরা লিখবে সেই সম্পর্কে কিছু ইনফরমেশন চলো আমরা দেখে আসি। তো দেখো এখানে বলা হচ্ছে গাইডলাইন্স ফর কোশ্চেন সেটার অ্যান্ড মার্কার্স, অর্থাৎ যারা কোশ্চেন তৈরি করবে এবং যারা খাতা দেখে মার্কিং করবে, তাই না, তাদের জন্য ইনস্ট্রাকশন। তা যেহেতু আমাদের আজকের আলোচনাটি হচ্ছে 2 নম্বর কোশ্চেন নিয়ে, এখানে 2 নম্বর কোশ্চেনের ফ্লো চার্ট সম্পর্কে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা একটু দেখে নিব। তো দেখো 2 নম্বরে দেওয়া থাকে ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট। তো আমরা যেহেতু আলোচনা করবো ফ্লো চার্ট নিয়ে, তাই আমরা এইটুকু পড়বো। দেখো এখানে লেখা আছে ফর ফ্লো চার্ট। তাহলে ফ্লো চার্টের জন্য কি করতে হবে কোশ্চেন সেটারদের, সেই হিসাবে এখানে কিছু ইনস্ট্রাকশন আমরা একটু দেখে নিই। তাহলে বলা হচ্ছে ফর ফ্লো চার্ট ফার্স্ট অফ অল, প্রথমত দ্য স্টুডেন্ট শুড চুজ দ্য অবজেক্টিভস অফ আ ফ্লো চার্ট। তাহলে ফ্লো চার্টের অবজেক্টিভটা কি সেটা খুঁজে বার করতে হবে। তো অবজেক্টিভটা আমরা কোথায় পাবো, ওই যে কোশ্চেনে, তাই না, শোয়িং এর পর বলে দেওয়া থাকবে আসলে অবজেক্টিভ গুলো কি, অর্থাৎ কি কি ওখানে আমার লিখতে হবে। দ্য নেক্সট থিং টু ডু,
তার পরবর্তী যে নির্দেশনা সেটা হলো কি, টু ডিসাইড অন দ্য স্টার্ট অ্যান্ড এন্ড পয়েন্টস। তারপর আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন কোন পয়েন্টগুলো দিব এবং কোনটা শুরুতে দিব এবং কোনটা শেষে দিব। ওয়ান্স দ্যাট ইজ ডিসাইডেড, একবার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে যে আমি কোন পয়েন্টটা আগে দিব তারপরে কোনটা দিব, এভাবে যদি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি, তারপর কি করতে হবে, দ্য স্টুডেন্ট শুড ব্রেক ইট ডাউন ইনটু মাল্টিপল ফ্লোজ। তারপর স্টুডেন্টদের কি করতে হবে, ওই তথ্যগুলোকে ব্রেক ডাউন করতে হবে, ভেঙে ভেঙে কি করতে হবে, ইনটু মাল্টিপল ফ্লোজ, মানে বেশ কিছু ফ্লোতে আমাকে রূপান্তর করতে হবে। হোয়াইল ড্রয়িং দ্য স্টুডেন্ট শুড কিপ ইট ইন দেয়ার মাইন্ড। তাহলে যখন ফ্লো চার্টটি ড্রয়িং করবে একজন স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা যখন আঁকবে, তাদেরকে কি করতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে দ্যাট আ ফ্লো চার্ট শুড বি অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল। একটা ফ্লো চার্টের যে তথ্যগুলো থাকবে সেগুলো যতটুকু সম্ভব খুবই সিম্পল লিখতে হবে, সো দ্যাট যাতে করে দ্য রিডার্স মেক সেন্স অফ দ্য কমপ্লেক্স প্যাটার্নস অ্যান্ড ফোর্সেস, যাতে ওই সিম্পল তথ্যগুলো পড়ার পর যিনি রিডার হবেন বা যিনি খাতাটি দেখবেন বা মার্কিং করবেন, তিনি যাতে ওই সিম্পল প্যাটার্ন থেকে তিনি কমপ্লেক্স প্যাটার্ন গুলো বা তথ্যগুলো সহজেই বুঝে নিতে পারে। মেক সেন্স মানে কি, বুঝে নেওয়া। তাহলে তথ্যগুলো আমাকে সংক্ষেপে দিতে হবে এবং সংক্ষেপে দিলেও আমাকে এমন ভাবে দিতে হবে যাতে সংক্ষিপ্ত তথ্য পড়েই একজন রিডার বুঝে নিতে পারে যে এর মূল তথ্যটা আসলে কি। ফর দ্য সেক অফ সিম্পলিসিটি, তাহলে এখন তথ্যগুলো যেহেতু সিম্পল করে দিতে হবে, তাই সিম্পল করার স্বার্থে ডিটেল ইনফরমেশন ইজ কেপ্ট টু আ মিনিমাম। তাহলে ডিটেল ইনফরমেশন মানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে কি করতে হবে, ইনফরমেশন বাদ দিতে দিতে মিনিমামে নিয়ে আসতে হবে। লিভিং আ ফ্রেমওয়ার্ক, এবং বাড়তি কথাগুলো বাদ দিতে দিতে মূল তথ্যের একটা ফ্রেমওয়ার্ক বা কাঠামো তৈরি করে ফেলতে হবে, আপন হুইচ, যে কাঠামোর উপর ভিত্তি করে রিডার্স ক্যান লেটার অ্যাটাচ ডিটেলস, যাতে রিডারেরা ওই ফ্রেমওয়ার্কের সাথে বাকি তথ্যগুলো যোগ করে কি করতে পারে, অ্যাজ দ্য প্যাটার্নস অফ ইভেন্টস বিকাম ক্লিয়ার, আরো তথ্য যোগ করার মাধ্যমে ওই ফ্রেমওয়ার্কটি বড় করে তারা একটা ঘটনার যে প্যাটার্ন সেই বিষয়টাকে ক্লিয়ার করতে পারে। তাহলে কি হলো, যে আমি তথ্যগুলোকে এমন ভাবে দিব, মানে একজন ছাত্র হিসাবে আমি তথ্যগুলোকে এমন ভাবে দিব যাতে তথ্যটা খুবই ছোট হয়, কিন্তু এই ছোট তথ্যগুলোকে আমি একটা ফ্রেমওয়ার্ক বা কাঠামোতে দিব যাতে করে যিনি এই তথ্যটি পড়বেন তিনি পরবর্তীতে অন্যান্য তথ্য যুক্ত করে যেন মূল কথাটি বুঝে নিতে পারেন। তাই এলোমেলো তথ্য দিলে কিন্তু হবে না, ঠিক আছে। However, each flowchart's design is also determined by the nature of the text. তাহলে ফ্লোচার্টের ডিজাইনটা কিভাবে করব, এটা কি একটা নাউন ফ্রেজ করব নাকি সিঙ্গেল ওয়ার্ড হবে নাকি ইনফিনিটিভ দিয়ে শুরু করতে হবে নাকি জিরান্ড দিয়ে শুরু করতে হবে, এই সবকিছুই আসলে নির্ধারিত হবে আমি যে টেক্সটটা দিব বা পড়ব সেই টেক্সটের নেচার অনুসারে, তাই না। যে আমি যে তথ্যগুলো আনবো সেই তথ্যগুলো কি শুধু কারো নাম নাকি কারো মডিফায়ার নাকি কারো কাজ বা অন্য কোনো কর্ম, এরকম কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে আসলে ফ্লোচার্টের যে ডিজাইন বা তথ্য সেগুলো নির্ভর করবে। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেখানে একই সাথে স্টুডেন্ট সহ যিনি খাতা দেখবেন বা যিনি মার্কিং করবেন সবার জন্য কিন্তু ইনফরমেশন অ্যাকচুয়ালি এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এরপর যদি আমরা স্টুডেন্টের জন্য সরাসরি আমরা কোনো ইনফরমেশনে চাই, সেটা আমরা কি একটু দেখে নিই। তো দেখো এখানে স্টুডেন্টদের উদ্দেশ্যে যা বলা হয়েছে সেটা হলো এই যে ফ্লো চার্টে, তাই না, যে ফ্লো চার্টের ক্ষেত্রে এখানে প্যাসেজ থেকে নির্দেশনা অনুযায়ী তথ্যাবলী প্রবাহ চিত্রের আকারে উপস্থাপন করতে হবে। প্রবাহ চিত্র, তাই না, একটা ফ্লো চার্ট যেটা বলা হচ্ছে, 6টি বক্সের মাধ্যমে প্রবাহ চিত্রটি তৈরি করতে বলা হবে এবং বক্সের ভেতরের তথ্য সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করতে হবে। কি আকারে? সংক্ষিপ্ত আকারে। প্রশ্নপত্রে প্রথম বক্সের বিবরণটি তোমাদের জন্য সংকেত হিসেবে দেওয়া থাকবে, সংকেত বা নির্দেশনা, তাই না, যেভাবে করতে হবে। এখানে উত্তর শর্ট নোট আকারে লিখতে হবে। সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ কথা সেটা হলো শর্ট নোট। আমরা কখনো একটা ফুল সেন্টেন্স লিখবো না, যতটুকু সংক্ষিপ্ত আকারে লেখা যায়, যেটা আমরা আগের নির্দেশনায় দেখে এসেছি। আর্টিকেলস এন্ড অক্সিলারি ভার্বস বর্জন করতে হবে। শুধু আসলে আর্টিকেলস নয়, বরং যে সকল তথ্যগুলো আমার ওই ফ্রেমওয়ার্কের ভিতরে বা তথ্যের মধ্যে না আনলেও চলবে সেইগুলোকে আমার বর্জন করে যেতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আর্টিকেলস বা অক্সিলারি ভার্ব যে আসবে না তা কিন্তু নয়, সেটা পরিস্থিতির উপর ভিত্তি করে। কিন্তু যদি না আনা যায়, যদি প্রয়োজন না হয়, তাহলে সেগুলোকে আমরা আনবো না, ব্যাপারটা এরকম। এক্ষেত্রে যদি ভার্বের বিষয় আসে তখন আমরা পার্টিসিপল, ইনফিনিটিভ, জিরান্ড, তাই না, ইত্যাদি ব্যবহার করতে পারি।
তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে যদি ভার্বের প্রয়োজন হয় তাহলে সেই ভার্বগুলোকে আমরা ফাইনাইট ভার্বে লিখবো না, বরং নন ফাইনাইট ভার্বের যে বিভিন্ন সিস্টেম রয়েছে, পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, ইনফিনিটিভ, জিরান্ড, এগুলো প্রয়োজন হলে আমরা ব্যবহার করতে পারি। এখানে মোট নম্বর রয়েছে 10, সেটা আমরা আগে দেখে এসেছি। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে সবচেয়ে মূল্যবান যে কথাটি সেটা হলো তোমাকে তথ্যগুলো শর্ট নোট আকারে দিতে হবে, যেখানে বলা হচ্ছে যে আমাকে ডিটেল ইনফরমেশন বাদ দিতে হবে, দিয়ে কমাতে কমাতে মানে মিনিমাম করতে করতে এমন একটা পর্যায়ে আসতে হবে যেখানে একটা মূল বা মৌলিক একটা ফ্রেমওয়ার্ক বা কাঠামো দাঁড়িয়ে যাবে, যে কাঠামোটি এমন ভাবে তৈরি করতে হবে যেখানে বাড়তি কোনো কথা থাকবে না। তাহলে এখন এগুলোকে উদাহরণের সহিত জানতে হবে। তা চলো আমরা আমাদের মূল যে অংশ সেখানে চলে যাই। তাহলে যে পয়েন্টগুলো আমাদের এখানে মনে রাখতে হচ্ছে, তাই না, যেহেতু গাইডলাইন আমরা পেয়ে আসলাম, সেখান থেকে যে বিষয়গুলো সেগুলো হলো ড্রয়িং আ ফ্লো চার্ট। আমাকে কি করতে হবে, একটা ফ্লো তৈরি করতে হবে। কখনোই আমরা তথ্যগুলোকে শুধু পয়েন্ট আকারে দিতে পারবো না, বরং একটা ফ্লোর ভিতরে দিতে হবে। তারপর বলা হচ্ছে মেকিং শর্ট নোটস অফ দ্য ইনফরমেশন ইউজিং ডিফারেন্ট ফ্রেজেস। তাহলে বিভিন্ন ধরনের ফ্রেজ ব্যবহার করে আমাকে তথ্যগুলোর শর্ট নোট তৈরি করতে হবে। এক্ষেত্রে আমরা নাউন ফ্রেজ ইউজ করতে পারি, অ্যাডজেক্টিভ ফ্রেজ ইউজ করতে পারি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করতে পারি, ইনফিনিটিভ ফ্রেজ, জিরেন্ডিয়াল ফ্রেজ, পার্টিসিপল যে অন্যান্য ফ্রেজ রয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এই যে তো ফ্রেজ ইউজ করার মাধ্যমে আমাকে শর্ট নোট আকারে ইনফরমেশন গুলো দিতে হবে। এরপর বলা হচ্ছে অলওয়েজ অ্যাভয়েডিং ইউজিং কমপ্লিট সেন্টেন্সেস উইথ ফাইনাইট ভার্বস। আমরা চেষ্টা করবো ফাইনাইট ভার্ব সহ যে কমপ্লিট সেন্টেন্স হয় এটাকে আমার সবসময় এড়িয়ে যেতে হবে। অ্যাভয়েডিং আননেসেসারি ওয়ার্ডস লাইক অক্সিলারি ভার্বস, আর্টিকেলস, আননেসেসারি প্রোনাউন্স। তাহলে এই জাতীয় যেগুলো প্রয়োজন নেই আমার তথ্যটা এখানে কমপ্লিট করতে, সেগুলোকে আমি সবসময় এড়িয়ে যাব। ইউজিং অনলি দ্য মেইন ওয়ার্ডস উইদাউট হুইচ দ্য ইনফরমেশন মে রিমেন ইনকমপ্লিট। তাহলে আমাকে সেই ধরনের মেইন ওয়ার্ডগুলো ইউজ করতে হবে যেগুলো ছাড়া ইনফরমেশনটা হয়তো ইনকমপ্লিট থাকবে। তাই যে তথ্যগুলো না দিলেই নয়, সেই তথ্যগুলো বাদ দিয়ে বাকি বাড়তি তথ্যগুলো আমাকে সবসময় বাদ দিয়ে যেতে হবে। নট ইউজিং এন্ডিং পাংচুয়েশন মার্কস লাইক ফুল স্টপ, কমা অর এক্সক্লামেশন মার্কস। যেহেতু এগুলো হচ্ছে শর্ট নোট, ফুল সেন্টেন্স নয়, সে কারণে নিশ্চয়ই আমি এন্ডিং মার্ক ইউজ করতে পারবো না, বিশেষ করে ফুল স্টপ বা এক্সক্লামেশন মার্ক ইউজ করতে পারবো না, কমা তো আমি ইউজ করতে পারবো না শেষের দিকে। তবে এই জাতীয় যে ফুল স্টপ, এক্সক্লামেশন মার্ক যেগুলো সেন্টেন্সের শেষে বসানো হয় সেগুলো যথাসম্ভব আমরা এড়িয়ে যাব। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো যেখানে আমি কি কি বিষয় বলতে চাইলাম। তাহলে এখানে যে ডেমো কোশ্চেনটা আমরা দেখলাম, তাহলে এখানে একটি প্যাসেজ দেওয়া রয়েছে, এরপর বক্স দেওয়া রয়েছে, প্রথম তথ্যটি এখানে দেওয়া রয়েছে, বাকিগুলো আমাকে পূরণ করতে হবে। আর পূরণ করার সময় কি কি তথ্য সেগুলো আমরা অলরেডি জেনে নিলাম। তো চলো এখন আমরা প্রথম যে বিষয়টি সেটা একটু দেখে নিই, সেটা হলো ড্রয়িং ফ্লো চার্ট। তাহলে ফ্লো চার্ট আমি কিভাবে ড্র করব, এখন এই নিয়ে রয়েছে তোমাদের মধ্যে অনেকের কনফিউশন, এমনকি শিক্ষকদের মধ্যেও কিন্তু কনফিউশন রয়েছে যে আমরা ফ্লো যে চার্টটি তৈরি করব সেটা কি এইভাবে পাশাপাশি তৈরি করব নাকি আসলে উপর নিচ এইভাবে তৈরি করব। হ্যাঁ, তাহলে এখন কোনটা করব এবং কোনটা সঠিক হিসাবে শিক্ষকরা ধরবে, এই বিষয়ে কিন্তু আমাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলে দেওয়া হয়নি যে তোমরা ফ্লোটি কি পাশাপাশি তৈরি করবে নাকি উপর নিচ। কিন্তু আমরা জানি ফ্লো মানে হচ্ছে কি উপর থেকে নিচের দিকে, তাই না? কিন্তু যেহেতু কোশ্চেনে এইভাবে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে, বিশেষ করে যারা শিক্ষক, যারা খাতা দেখবে তাদের মধ্যে। তো আমি বিভিন্ন শিক্ষকের সাথে কথা বলেছি, যেহেতু বোর্ড আমাদের সরাসরি কোনো নির্দেশনা দেয়নি, তাই এখানে মূল কথাটি হলো যে ফ্লো আমার আঁকলেই চলবে, ঠিক আছে? তো তবে কিছু কিছু শিক্ষক বলে থাকেন যে বইয়ে যেভাবে দেওয়া আছে আমাকে সেভাবেই আঁকতে হবে, এটা আমি অনেককে বলতে শুনেছি। এখন তারা যদি খাতা দেখে থাকে, তাই না, যে তারা যদি বোর্ডের খাতা দেখে তখন তারা কিভাবে মার্কিং করবে যদি তাদের নির্দেশনা হয়ে থাকে, বা তারা যদি এরকম বলেই থাকে যে আমাকে পাশাপাশি বলা হয়েছে বা পাশাপাশি কোশ্চেনে দেওয়া হয়েছে তো আমাকে পাশাপাশি লিখতে হবে। আসলে ব্যাপারটি যেহেতু ছেড়ে দিয়েছে, এখানে বলা হয়নি আমি পাশাপাশি না উপর নিচ করবো, এর জন্য আমরা দুটাই কিন্তু করতে পারি, দুটারই প্রচলন রয়েছে। কিন্তু যেহেতু কিছু কিছু শিক্ষক বলছেন যে বইয়ে যেভাবে দেওয়া রয়েছে সেভাবে করতে হবে, তাই আমি তোমাদেরকে অবশ্যই প্রিফার করব যে তোমরা পাশাপাশি লেখার চেষ্টা করবে। তথ্যগুলো যেহেতু ছোট হবে এবং তোমাদের খাতাতেও যদি তোমরা একটু যে এইভাবে তোমরা যদি নিচের দিকে এইভাবে যদি নামিয়ে নাও, তাহলে কিন্তু দেখো এর ভিতরেই কিন্তু তথ্যগুলি পুরোপুরি দেওয়া যাবে। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন কোন ধরনের ফ্লো চার্ট তোমরা তৈরি করবে, সেটা তোমাদের উপর আমি ছেড়ে দিলাম, তাই না? আমি যেটুকু নির্দেশনা সেটুকু বললাম যে আমি মনে করি যে দুটার মধ্যে যে কোনো একটাতে তৈরি করলেই হবে, কারণ আমরা চাচ্ছি হচ্ছে মূল যে তথ্য সেইগুলো।
তথ্যগুলো তুমি দিতে পারলে হবে। তথ্য যদি তুমি সঠিক দিতে পারো তাহলে প্রতিটা বক্সের জন্য যদি 2 মার্ক, তাহলে 2 পেয়ে যাবে। আর যদি তুমি তথ্য ঠিক মতো না দিতে পারো তাহলে হয়তো ওখানকার 2 মার্ক বাদ পড়ে গেল। তার মানে তুমি যে 5টি তথ্য লিখবে তার ভিতরে যতটি সঠিক হবে তত দ্বিগুণ তুমি নাম্বার পাবে। ঠিক আছে তো? তাহলে তুমি এভাবে লেখো আর এভাবে লেখো, তাতে কোনো সমস্যা নেই। তাহলে আমি খাতা দেখলে কিন্তু দুটাকেই গ্রহণ করব। তাহলে এটা গেল হচ্ছে ফ্লো চার্টটা আমি কিভাবে ড্র করব সেটার ব্যাপার। এরপরে যে ব্যাপারটি হচ্ছে সেটা হলো এর ভিতরে যে তথ্যগুলো আমি দিব সেটা কিভাবে দিব, তাই না? তাহলে আমরা কিন্তু বেশ কিছু ফরম্যাট এগুলো ব্যবহার করা হয়ে থাকে প্রয়োজন অনুসারে। ঠিক আছে? যে কখনো শুধু কোনো নাউন ইউজ করতে হতে পারে বা কোনো নাউন ফ্রেজ ইউজ করতে হতে পারে, যেটা আমি আগে বলেছি। তা আমি ধারাবাহিকভাবে একটু তোমাদেরকে বিভিন্ন ফ্রেজ নিয়ে কিভাবে তথ্যগুলো দিতে হতে পারে সেটা একটু দেখাচ্ছি। তাহলে দেখো এখানে বলা হচ্ছে কি, শোয়িং দ্য নেমস অফ সাম ইম্পর্টেন্ট ডায়াসপোরাস এন্ড দ্য কজেস বিহাইন্ড দেম। তাহলে এইটুকু পড়লেই আমরা বুঝতে পারছি যে এখানে কিছু নাম চাওয়া হচ্ছে, যে এই প্যাসেজটি হচ্ছে কি ডায়াসপোরা সম্পর্কিত। আশা করি তোমরা প্যাসেজটি পড়েছো। আর যদি প্যাসেজটি না পড়ে থাকো তোমরা এখনই পড়ে নাও। আমার এই ভিডিও ক্লাসে এই ইউনিটের এই লেসনের উপরে কিন্তু পূর্ণাঙ্গ ভিডিও ক্লাস দেওয়া হয়েছে, যেখানে আমি লাইন বাই লাইন কিন্তু বাংলায় পড়িয়ে দিয়েছি। তাহলে তোমরা প্রথমেই প্যাসেজটি একটু বাংলায় পড়ে আসো। পড়ার পরে তোমরা এখানে চলে আসো। আসার পর এবার এই তথ্যটি পড়ো। এখানে কি বলছে? শোয়িং দ্য নেমস অফ সাম ইম্পর্টেন্ট ডায়াসপোরাস। তাহলে এটা একটা, অর্থাৎ দ্য কজেস বিহাইন্ড দেম, এবং ডায়াসপোরার পিছনে যে কারণগুলো রয়েছে সেগুলো দিয়ে তোমাকে একটি ফ্লো চার্ট তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি যেখানে হয় সিঙ্গেল কোনো নাউন হবে বা কোনো নাউন ফ্রেজ হবে। তো যেহেতু আমি অলরেডি প্যাসেজটি পড়েছি বা আশা করি তোমরা প্যাসেজটি পড়েছো, এই জন্য আমি আর এখানে সময় নষ্ট করছি না প্যাসেজটি পড়ার মাধ্যমে। তাহলে আমি প্রথমে দেখাতে চাচ্ছি বিভিন্ন ডায়াসপোরা যেগুলো রয়েছে তার কিছু নাম। তো দেখো এই প্যাসেজে যদি আমরা দেখি তাহলে এখানে পাচ্ছি যে among the great diasporas of history that of the Jewish people। তার মানে এখানে আমরা একটি পাচ্ছি হচ্ছে জুইস ডায়াসপোরা। তাহলে এইটা কিন্তু অলরেডি এখানে দিয়ে দেওয়া হয়েছে, এই ইনফরমেশনটি অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটাকে বাদ দিয়ে আমাকে বাকি ইনফরমেশন গুলো খুঁজতে হবে। তারপর দেখো এখানে বলা হচ্ছে দ্য মুভমেন্ট অফ আরিয়ান ফ্রম সেন্ট্রাল ইউরোপ টু দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থাউজেন্ডস অফ ইয়ার্স অ্যাগো ইজ অলসো আ নোটেড ডায়াসপোরা। তাহলে আরিয়ান ডায়াসপোরা বলেও আরেকটা কিন্তু ডায়াসপোরা আমরা এখানে পাচ্ছি। আমাদের কাছ থেকে যেহেতু নাম চাওয়া হয়েছে, তাই না? তাহলে আমরা শুধু নাম লিখবো, আমরা নিশ্চয়ই এখান থেকে পুরো সেন্টেন্সটা এই পর্যন্ত লিখে দিব না, তাই না? আমাদের কাছ থেকে কিছু ইনফরমেশন চাওয়া হচ্ছে। তাহলে সেই ইনফরমেশন গুলো যদি আমি প্যাসেজ থেকে পাই তাহলে তো হয়ে গেল, তাই না? এরপর দেখো পরবর্তী আরেকটা বলা হচ্ছে ইন 20th সেঞ্চুরি হিস্ট্রি দ্য প্যালেস্টিনিয়ান ডায়াসপোরা অ্যাট্রাক্টেড। তাহলে আমরা পুরো সেন্টেন্সটা পড়ছি না, জাস্ট আমি পেয়ে গেলাম প্যালেস্টিনিয়ান ডায়াসপোরা। আরেকটি ডায়াসপোরার নাম কিন্তু আমরা এখানে পেয়েছি। এরপর আর কোনো ডায়াসপোরা আছে কিনা? দেয়ার হ্যাভ বিন ম্যাসিভ ডায়াসপোরাস ইন আফ্রিকা। আফ্রিকাতেও ব্যাপক পরিমাণ ডায়াসপোরা রয়েছে। তাহলে এখানে আফ্রিকাতে কি কি ধরনের ডায়াসপোরা রয়েছে তা আমরা জানি না, তবে আমরা এখানে বলতে পারি কি আফ্রিকান ডায়াসপোরা, তাই না? এটাও কিন্তু আমরা নামের ভিতরে আনতে পারি। তাহলে আমরা এখানে 4 ধরনের ডায়াসপোরার নাম পেয়েছি। একটা হচ্ছে জুইস ডায়াসপোরা, একটা হচ্ছে আরিয়ান ডায়াসপোরা, একটা হচ্ছে প্যালেস্টিনিয়ান ডায়াসপোরা, আর একটা হচ্ছে আফ্রিকান ডায়াসপোরা। এই নামগুলো কিন্তু আমরা এই ইনফরমেশন বক্সের ভিতরে দিয়ে দিব, জাস্ট নামগুলো দিয়ে দিব। তাহলে কখনো আমরা সিঙ্গেল নাম পাচ্ছি, কখনো ফ্রেজ পাচ্ছি। তাহলে দুটা ওয়ার্ড মানে ফ্রেজ। তাহলে জুইস ডায়াসপোরা যখন আমরা লিখেছি তখন কি একটা ফ্রেজ হয়ে যাচ্ছে, আর যখন শুধু আমরা সিঙ্গেল লিখবো তখন আমরা শুধু নাউন পাচ্ছি, তাই না? তাহলে নাউন অথবা নাউন ফ্রেজ ইউজ করেছি। এখন আমাকে নেক্সট যে ইনফরমেশন সেটা হচ্ছে কি দ্য কজেস বিহাইন্ড দেম। এখন এই যে ডায়াসপোরা হচ্ছে এর পিছনের কারণগুলো কি কি। এখন আমরা কিছু কিছু জায়গায় কিন্তু সরাসরি পেয়েছি, যেমন এই প্রথম প্যারাগ্রাফে পেয়েছি যে দ্য টার্ম ডায়াসপোরা ইজ ইউজ টু রেফার টু পিপল হু হ্যাভ লেফট দেয়ার হোমল্যান্ডস এন্ড সেটেল ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড আইদার বিকজ দে আর ফোর্সড টু ডু সো। তাহলে তাদেরকে কি বাধ্য করা হয়েছে নিজ দেশ ত্যাগ করতে, অথবা বিকজ দে ওয়ান্টেড টু লিভ অন দেয়ার ওন, অথবা তারা স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করতে চেয়েছে। তাহলে ডায়াসপোরা বলতে আমরা ওই সকল লোকজনকে বুঝছি যারা নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করে। এখন তারা কেন করে? একটা হচ্ছে তাদেরকে হয় ফোর্স করা হয় দেশ ত্যাগ করতে, অথবা তারা স্বেচ্ছায় যায়। এখন স্বেচ্ছায় কেন যায়? হয়তো পড়াশোনার জন্য হোক, বেটার লাইফের জন্য হোক, বেটার ইনকামের জন্য হোক, তাই না? এখানে আমরা দুটা কারণ পেয়েছি। তারপরে এইদিকে আমরা আরো কিছু কারণ পাবো, যেমন বলা হচ্ছে দেয়ার হ্যাভ বিন ম্যাসিভ ডায়াসপোরাস ইন আফ্রিকা। আফ্রিকাতেও কিন্তু ব্যাপক ডায়াসপোরা রয়েছে টু ওভার দ্য সেঞ্চুরিজ, তাই না? এখন এই ডায়াসপোরা গুলো কেন হয়েছে? বিকজ অফ ওয়ার। দেখো একটা হচ্ছে যুদ্ধের কারণে হতে পারে, অথবা বিকজ অফ দ্য র্যাভেজেস অফ নেচার, অথবা প্রাকৃতিক দুর্যোগের কারণে হতে পারে। তাহলে এখানেও কিন্তু আমরা আরো দুইটা কারণ পেয়ে গেলাম।
বাট দ্য চিফ রিজন হোয়াই দ্য ফেনোমেনন অফ ডায়াসপোরা ইজ অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন ইজ গ্লোবালাইজেশন। তাহলে এই যে ডায়াসপোরা বিষয়টা এত বেশি মনোযোগ আকর্ষণ করছে কেন, বা এত বেশি ডায়াসপোরা হচ্ছে কেন, তার পিছনে আরেকটা কারণ হতে পারে হচ্ছে কি গ্লোবালাইজেশন। তাহলে কিন্তু আমরা অনেকগুলো ইনফরমেশন এখানে পেয়ে গেছি। তাহলে আমরা বুঝতেই পারছি যেহেতু এখানে নাম লিখতে হবে, তাহলে এখানে আমরা কোনো ফুল সেন্টেন্স লিখবো না, জাস্ট নামগুলো লিখে দেবো। তো দেখো আমি এখানে লিখেছি এই বক্সের আনসার হিসাবে। তাহলে যখন তোমরা আনসার লিখবে তখন কিভাবে লিখবে, তোমরা চেষ্টা করবে প্রথমে এইভাবে লিখতে, আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 2। তারপর এখানে এই তথ্যটুকু এইভাবে লিখবে যে আ ফ্লো চার্ট শোয়িং এর পর কোশ্চেনে যেটুকু দেওয়া থাকে, এই পর্যন্ত কোশ্চেনে তো দেওয়াই রয়েছে নাকি, দেখো দ্য নেমস অফ, তাহলে এইটুকু যেহেতু কোশ্চেনে দেওয়া রয়েছে ওইটুকু আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর লিখেছি ইজ গিভেন বিলো, তার মানে আ ফ্লো চার্ট ইজ গিভেন বিলো, নিচে একটা ফ্লো চার্ট দেওয়া হয়েছে আর এখানে কি কি দেখানো হয়েছে সেই কথাটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। তাহলে এটা হলো আমার কোশ্চেনের টাইটেল। এরপর আমি এইভাবে বক্স করে ইনফরমেশন গুলো দিয়ে দিলাম। কেমন দেখো, জুইস ডায়াসপোরা অলরেডি দেওয়া রয়েছে, 2 নম্বর হচ্ছে আরিয়ানস ডায়াসপোরা, তারপরটা হচ্ছে প্যালেস্টিনিয়ান ডায়াসপোরা, তাহলে এগুলোর নাম। এরপর বলছে ওয়ার, তাই না, এখন ডায়াসপোরার পিছনের কারণ একটা ছিল যুদ্ধ, দেখো এখানে আমরা কিন্তু সিঙ্গেল ওয়ার্ড ইউজ করেছি। তারপরে কারণটা হচ্ছে কি র্যাভেজেস অফ নেচার, প্রাকৃতিক দুর্যোগ। আর একটা হচ্ছে কি ডিজায়ার ফর বেটার লাইফস্টাইল, এটা কিন্তু আমরা ওই যে পেয়েছি যে কেউ কেউ কি করে স্বেচ্ছায় নিজ দেশ ত্যাগ করতে চায়, তার মানে স্বেচ্ছায় কখন মানুষ নিজ দেশ ত্যাগ করে, যখন তারা ভালো কিছু চায়। তাহলে এই সেন্সটা কিন্তু আমরা নিজেরা ডেভেলপ করেছি, তাই না। তো এরকম প্যাসেজটা পড়ার পর আমাকে কিছু কিছু আইডিয়া কিন্তু নিজেই ডেভেলপ করতে হবে বা জেনারেট করতে হবে, কারণ সরাসরি হয়তো অনেক সময় কিছু কথা নাও দেওয়া থাকতে পারে। তাহলে এই যে আমি এখানে দিলাম, তাহলে এখানে আমি কি কি ব্যবহার করেছি, এখানে কিন্তু আমরা নাউন ফ্রেজ ইউজ করেছি, এই যে নাউন ফ্রেজ, আর এখানে আমরা ইউজ করেছি জাস্ট একটি সিঙ্গেল নাউন। তাহলে এখানে আমি দেখালাম হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাকে নাউন বা নাউন ফ্রেজ ইউজ করতে হতে পারে। এটা কেমন করে বুঝবো, কোশ্চেনে কি বলা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই প্যাসেজের যে ইম্পর্টেন্ট ফ্লো চার্ট সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এখন আরেকটি কোশ্চেন তো আমাদের হতে পারে যে স্যার যেটা অলরেডি এখানে দেওয়া রয়েছে সেটা কি আমরা পরীক্ষার সময় লিখবো। এটা তোমাদের উপর ডিপেন্ড করবে, কারণ এটার উপরে কোনো মার্ক কিন্তু নির্ভর করছে না, কারণ এখানে আমরা দেখেছি 2 into 5 মিলে হচ্ছে 10 মার্কস। তার মানে তুমি যে 5টি নতুন তথ্য লিখবে, এই তথ্যের উপর প্রতিটি তথ্য যদি সঠিক হয় তাহলে 2 মার্ক করে পাবে, মোট পাবে হচ্ছে তুমি 10 মার্ক। তাহলে প্রথমটি তোমার লেখার প্রয়োজন নেই, তাই নাকি, কারণ প্রথমটি লিখে আমি কেন সময় নষ্ট করব বা জায়গাটা নষ্ট করব। আমি যদি এটা না লিখি তাহলে হয়তো আমার বক্সগুলো আরেকটু বড় হবে, তাই না, এটা সুবিধা হবে। আরেকটি প্রশ্ন হলো তখন আমরা কি দিয়ে শুরু করব, তাহলে নিশ্চয়ই এখানে যে নাম্বার রয়েছে আমরা সেই নাম্বার দিয়ে শুরু করব, 2, 3, 4, 5, 6, কারণ আমি বক্সের নাম্বারগুলো নির্দেশ করছি। অতএব তখন আমি 1 দিব না, কারণ একটি কিন্তু অলরেডি আমি বাদ দিয়েছি। তারপরে আমরা 2 লিখবো, তারপর তথ্য লিখবো, 3 লিখবো, ঠিক এইভাবেই আমি তথ্যগুলো দিয়ে যাব এই বক্সটিকে আপাতত ব্যবহার না করে, ঠিক আছে তো। তো এই হলো কিছু ইনফরমেশন যেগুলো আমি দিচ্ছি, তোমরা অবশ্যই একটু খেয়াল করবে যাতে ফ্লোচার্ট সম্পর্কে যে কোনো ধরনের কোশ্চেন কিন্তু সমাধান হয়ে যায়, বা তোমাদের যে তথ্যের প্রয়োজন তোমরা এখান থেকে নিতে পারো। এরপর আমরা যাচ্ছি হচ্ছে ইউজিং অ্যাডজেক্টিভ অর অ্যাডজেক্টিভ ফ্রেজ। হ্যাঁ, কখনো কখনো কোনো ইনফরমেশনের জন্য কিন্তু আমাকে অ্যাডজেক্টিভ ইউজ করতে হতে পারে বা অ্যাডজেক্টিভ ফ্রেজও ইউজ করতে হতে পারে, কারণ এখানে তখন আর কোনো কিছু নাম চাওয়া হবে না, তখন কি চাওয়া হবে, দেখো শোয়িং ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিমস। তাহলে এটা ড্রিমস নামক আরেকটি প্যাসেজ যেটা তোমাদের আছে, সেখান থেকে আমি একটি ফ্লোচার্ট আবার তৈরি করেছি। তাহলে এখানে কি চাওয়া হচ্ছে, এখানে যে ড্রিম প্যাসেজটি রয়েছে তার বিভিন্ন যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো শো করার মাধ্যমে আমাকে এই বক্সটি পূরণ করতে হবে। তাহলে এখানে কিন্তু অলরেডি প্রথম বক্সে কিন্তু প্রথম তথ্যটি দেওয়া রয়েছে, যেমন বলা হচ্ছে এক্সট্রা অর্ডিনারিলি ভিভিড। তাহলে স্বপ্ন হচ্ছে কি খুবই খুবই স্পষ্ট, এমনও হতে পারে। তাহলে এই তথ্যটা কোথায় আছে বা ক্যারেক্টারিস্টিক গুলো আমরা কোথায় পাচ্ছি সেটা আমরা একটু দেখে নিই। তাহলে প্যাসেজটা যদি তোমরা পড়ে থাকো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো দেখো এইখানে বলা হচ্ছে ড্রিমস ক্যান বি এক্সট্রা অর্ডিনারিলি ভিভিড অর ভেরি ভেগ, filled with joyful emotions or frightening images, focused and understandable or unclear and confusing। তাহলে কিন্তু আমরা এখানে বেশ কিছু তথ্য পাচ্ছি, যেমন এক্সট্রা অর্ডিনারিলি ভিভিড, এটা কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। তারপরেরটাই হচ্ছে ভেরি ভেগ, মানে সম্পূর্ণ কি অস্পষ্ট। আর একটা হতে পারে ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, তার মানে কি জয়ফুল, আমরা এখানে একটি পেয়েছি হচ্ছে জয়ফুল শব্দটি। তারপরে বলা হচ্ছে কি ফ্রাইটেনিং ইমেজেস, তার মানে স্বপ্ন ফ্রাইটেনিংও বা ভয়ানক হতে পারে। এরপর বলা হচ্ছে ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল। ফোকাসড মানে কি, যেটা
কেন্দ্রীভূত, মানে আমরা বুঝতে পারছি এটা কেন হলো বা কি জাতীয়। আরেকটি তথ্য হতে পারে আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং, অথবা আমাদের কাছে হতে পারে অপরিষ্কার বা হচ্ছে বিভ্রান্তিকর বা কনফিউজিং, তাই না? এরকম হতে পারে। তাহলে এই হচ্ছে এখানে কিন্তু স্বপ্নের বিশেষ কিছু বৈশিষ্ট্য। এছাড়াও প্রথম কথাটি হচ্ছে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। তাহলে বছরের পর বছর ধরে, মানে কি হাজার হাজার বছর ধরে ড্রিমস কি করছে, ফিলোসফার্সদেরকে আকর্ষণ করে আসছে। তাহলে ফ্যাসিনেটেড মানে কি আকর্ষণ করা বা মোহিত করা। তাহলে ড্রিমস কিন্তু ফ্যাসিনেটিং, এটাও কিন্তু আমরা বলতে পারি। তাহলে এখান থেকে কিন্তু আমরা এক ধরনের তথ্য এখানে নিয়ে আসতে পারি যে কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স। তারপরে হচ্ছে এখানে যদি তোমরা পড়ে থাকো তাহলে হয়তো আরো কিছু তথ্য তোমরা পেয়ে যেতে পারো, যেমন ড্রিমিং ইজ এসেনশিয়াল টু মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং। তাহলে এটা উপকারী, তাই না, আমাদের স্বাস্থ্যের জন্য। তো এই তথ্যটাও কিন্তু আমরা স্বপ্নের ক্যারেক্টারিস্টিক্স হিসাবে কিন্তু নিয়ে আসতে পারি। তো আমি যে উত্তরটি লিখেছি সেখানে যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে প্রথমে আমরা কোশ্চেন নাম্বারটি লিখলাম, তারপরে শোয়িং ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিমস ইজ গিভেন বিলো, মানে ফ্লো চার্ট। তাকে এখানে আমি যেগুলো পেয়েছি সেগুলো জাস্ট দিয়ে দিয়েছি। তাহলে প্রথমটা হচ্ছে কি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ এক্সট্রা অর্ডিনারিলি ভিভিড, যেটা দেওয়া ছিল, তো এটা তো আমার আপাতত দরকার নেই। তাহলে এখান থেকে ভেরি ভেগ আমরা পেয়েছি, এই যে, তাই তো, খুবই অস্পষ্ট। তারপর হচ্ছে কি স্বপ্ন হতে পারে জয়ফুল, ফ্রাইটেনিং ভীতিকর, ফোকাসড, তাই তো, অথবা কনফিউজিং। এরকম আনক্লিয়ার রয়েছে, ফ্যাসিনেটিং রয়েছে, হেল্পফুল অর এসেনশিয়াল ফর মেন্টাল আর ইমোশনাল ওয়েলবিং, এগুলোও কিন্তু আমরা নিয়ে আসতে পারি। তো আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো কি, যে আমি এখানে ইউজ করেছি অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এখানে কোনো নাম তো আনতে বলা হয়নি, বরং অ্যাডজেক্টিভ আনতে বলা হয়েছে। তাই আমি প্যাসেজ থেকে খুঁজে অ্যাডজেক্টিভ গুলো নিয়ে আসছি। তো এরকম ভাবেও সংক্ষিপ্ত কিছু কিছু উত্তর আমরা কিন্তু ফ্লো চার্টে নিয়ে আসতে পারি। এরপর পরবর্তী যে তথ্যটি আমরা পাবো বা যেভাবে আমরা ফ্লো চার্টটি করব সেটা হচ্ছে কি ইউজিং ইনফিনিটিভ অর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে ইনফিনিটিভ অর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কখন আনবে এগুলো? যদি আমার ওই ফ্লো চার্টের মধ্যে ভার্বের কোনো নির্দেশনা দিতে হতে পারে, মানে কাজের একটা বিষয় থাকবে, যেখানে শুধু নাম থাকবে না বরং এখানে কাজের একটা বিষয় থাকবে। কেমন? আমি যদি বলি যে তোমাকে তুমি আজকে সারাদিন কি কি করেছো, তা লিখে একটা ফ্লোচার্ট তৈরি করো। তাহলে কি কি করেছো? তুমি আগে সকালে ঘুম থেকে উঠেছো, তাহলে ঘুম থেকে ওঠা একটা কাজ। তারপর তুমি নিজেকে ফ্রেশ করেছো, তাই তো, হাত মুখ ধুয়েছো, সেটা একটা কাজ। তারপর তুমি নাস্তা করেছো, একটা কাজ। তুমি স্টাডি করেছো, একটা কাজ। তুমি কলেজে গিয়েছো, একটা কাজ। তাহলে এগুলো কি কাজ হয়ে যাচ্ছে? তাহলে এরকম ভাবে যদি কাজের প্রয়োজন হয় তখন আমরা কিন্তু ভার্ব আনতে পারি। আর ভার্ব গুলো যখন আমি ইনপুট করব তখন আমাকে ইনফিনিটিভ অথবা প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ডিয়াল কোনো ফ্রেজ ইউজ করতে হতে পারে, বা ভার্বের ফর্ম গুলো কিন্তু ইউজ করতে হতে পারে। এখন বিষয়টা হলো কখন আমরা ইনফিনিটিভ ইউজ করবো এবং কখন প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করবো, এটা হলো কথা, তাই না? তো আমরা এখানে আনসার গুলো করতে গেলেই পেয়ে যাব। আরেকটি যদি বলা হয়, মনে করো যে তুমি আজকে সারাদিন কি কি খেয়েছো, এই যে কি কি খেয়েছো, তখন কি চাওয়া হচ্ছে? কাজ নয়, বরং খাওয়ার সাথে রিলেটেড যে খাবার, সেই খাবারের নামগুলো। তখন আমি নিশ্চয়ই নাম ব্যবহার করব, তাই না? তবে এখন ইনফিনিটিভ ইউজ করবো না প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করবো, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা হলো কি, প্রথম যে তথ্যটা থাকবে সেটা তোমাকে কি বলছে, মানে কি দিয়ে শুরু করাইছে। এটা কি প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ড দিয়ে শুরু করাইছে, নাকি এটা ইনফিনিটিভ দিয়ে শুরু করাইছে, নাকি ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু করাইছে, তাই না? তাহলে যেটা দিয়ে শুরু করাবে আমাকে বুঝতে হবে যে এই জাতীয় তথ্যই হয়তোবা এই বক্সগুলোর জন্য চাওয়া হচ্ছে। তাহলে যেহেতু এখানে আমি একটি এটিকেট এবং ম্যানার যে প্যাসেজটি রয়েছে তোমাদের সেখান থেকে নিয়ে আসা হয়েছে, তাহলে প্যাসেজটি পড়ার পর যে ধরনের তথ্য দিয়ে তোমাকে ফ্লোচার্টটি তৈরি করতে হবে সেটা হলো কি, শোয়িং দ্য ম্যানার্স হুইচ চিলড্রেন আর টট অ্যাজ দে গ্রো আপ। তাহলে শিশুরা যেহেতু ধীরে ধীরে বড় হয়ে ওঠে, তাদেরকে কোন ধরনের ম্যানার শেখানো হয় সেইগুলো দেখিয়ে একটি ফ্লোচার্ট তৈরি করতে হবে। তো এখানে যেহেতু আমরা প্যাসেজটি পড়েছি, তাহলে আমরা নিশ্চয়ই কিছু কিছু বিষয় এখানে পেয়েছি যেগুলো আমাদেরকে শেখানো হয় যখন আমরা ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে যাই। তো দেখো এখানে কিছু তথ্য কিন্তু আমরা অলরেডি পেয়েছি, যে অ্যাজ আ চাইল্ড ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড টু গ্রিট ইউর এল্ডার্স। তাহলে প্রথমটা হচ্ছে কি টু গ্রিট ইউর এল্ডার্স, তোমার এল্ডার্সদেরকে হয়তো অভিবাদন জানাতে বলা হয়েছে। অ্যান্ড ভিজিটার্স টু ইউর হোম, অথবা তোমার বাড়িতে তোমার যে ভিজিটররা আসে, অতিথিরা আসে, তাদেরকে হয়তো গ্রিট করতে বলা হয়েছে, অভিবাদন জানাতে বলা হয়েছে। তাহলে এটা কি তোমাকে শেখানো হয়েছে যখন তুমি ছোট ছিলে, তাই না? তাহলে দেখো একটি কথা কিন্তু মনে রাখতে হবে, যে প্রথম যে গাইডলাইনটা আমরা পড়েছিলাম সেখানে বলা হয়েছে কি তথ্যগুলো আমাকে প্রথমে খুঁজতে হবে, তারপরে তথ্যগুলোকে কি করতে হবে, ব্রেক ডাউন করতে হবে, মানে ভেঙে ফেলতে হবে। ভেঙে ফেলার পর বাড়তি তথ্যগুলোকে বাদ দিয়ে ঠিক মূল তথ্যটুকুকে আমাকে কিন্তু সংগ্রহ করতে হবে, তাই না?
তো এখানে দেখো পুরো একটা সেন্টেন্সে আমরা পড়লাম, অনেকগুলো বিষয় রয়েছে যে গ্রিট ইউর এল্ডার্স অ্যান্ড ভিজিটার্স টু ইউর হোম অ্যাকর্ডিং টু ইউর কালচার অ্যান্ড ট্রেডিশন। তাহলে তোমার যে কালচার এবং ট্রেডিশন রয়েছে সেই অনুসারে তোমাকে গ্রিট করতে বলা হয়েছে। তাহলে এর ভিতর থেকে মূল তথ্যটি আমরা কি বলতে পারি? মূল তথ্যটি হচ্ছে যারা বয়স্ক রয়েছে তাদেরকে অভিবাদন জানানো, অথবা যারা অতিথি রয়েছে তাদেরকে কি করা, ওয়েলকাম জানানো। এখন কিভাবে ওয়েলকাম জানাবো, কোথায় ওয়েলকাম জানাবো? এই যে আমরা পজিটিভ পাচ্ছি ইওর, তাই না, তারপর হচ্ছে কালচার ট্রেডিশন, এইগুলো যে বাড়তি তথ্য, এগুলো কি আমি এর ভিতরে নিয়ে আসবো নাকি আনবো না? হ্যাঁ, তুমি আনতেও পারো আবার নাও আনতে পারো, তবে চেষ্টা করতে হবে একদম যাতে এমন তথ্য দেওয়া যেগুলো আমার কাছে বাড়তি বলে না মনে হয়। তাহলে এটা আমরা একটা তথ্য পেলাম। মানে মোটামুটি কিছু কিছু বিষয় আমাদের খেয়াল করতে হবে, কখনো কখনো তথ্য ভেঙে আমাকে দুটা তিনটা করতে হতে পারে। যেমন এই সেন্টেন্সে একটা তথ্য দেওয়া রয়েছে, টু গ্রিট ইউর এল্ডার্স অ্যান্ড ভিজিটার্স টু ইউর হোম। এটাকে যদি আমরা একটা ধরি তাহলে একটা বিষয়, কিন্তু যদি আমি তথ্য পূরণ করতে না পারি, যে হয়তো দেখা যাচ্ছে 5টা বক্স পূরণ করতে হবে কিন্তু তথ্য আমার কম হচ্ছে, তখন আমি কি করব, এক একটা সেন্টেন্স থেকে যদি সেটাকে দুটা বানানো যায় তাহলে আমি দুটা বানাবো। কেমন? টু গ্রিট ইউর এল্ডার্স একটা অংশ, তাহলে এল্ডার্স দিয়ে একটা অংশ করে ফেললাম, আবার ভিজিটার্স দিয়ে আরেকটা অংশ করে ফেললাম, তাই না? যে টু ওয়েলকাম ইউর ভিজিটার্স, তখন আমি ওয়ার্ডগুলোকে একটু চেঞ্জ করে নিব। এখানে আছে গ্রিট, আমি ওখানে জানালাম হচ্ছে ওয়েলকাম, তাই না? বা হচ্ছে শো রেসপেক্ট, ওই যে বলা হচ্ছে যে তুমি প্রথমটা কি বলা হচ্ছে, শোয়িং রেসপেক্ট টু এল্ডার্স, এল্ডার্সদেরকে কি করে রেসপেক্ট জানানো। তাহলে দেখো আমি কিন্তু তথ্যগুলোকে ওখান থেকেই পাচ্ছি, কিন্তু নিজের মতো করে কি করছি, ওগুলোকে সাজিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা দুটো তথ্য পেয়েছি, অলরেডি একটা তথ্য দেওয়া হয়ে গেছে। তারপরে দেখি আমরা আরো কোনো তথ্য পাই কিনা। ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট টু বি পোলাইট। দেখো টু বি পোলাইট ইন কোম্পানি, তাহলে যখন অনেকের সাথে থাকবে তখন কি থাকবে, ভদ্র থাকবে। আর একটা হচ্ছে কি, কিপ কোয়াইট হোয়াইল আদার্স স্পেশালি ইউর এল্ডার স্পোক, এবং যখন বিশেষ করে বড়রা কথা বলবে তখন তোমাকে নীরব থাকতে হবে। সেখানে কিন্তু আমরা দুটো তথ্য পেয়ে গেলাম। এখানে একটি বলা হয়েছে নাও ইউ সার্টেনলি নো, কারণ তুমি এখন বড় হয়ে গেছো, ইউ ক্যান নট অলওয়েজ বিহেভ দ্য ওয়ে ইউ ওয়ান্ট স্পেশালি ইন দ্য প্রেসেন্স অফ আদার্স, অন্যের উপস্থিতিতে। তার মানে তুমি যেমনটা চাও সেরকম আচরণ সবসময় করতে পারো না, তাহলে এটাও তোমাকে শেখানো হয়েছে। এরপর বলা হচ্ছে দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ইউ হ্যাভ টু ফলো ইন আ কোম্পানি, তাহলে কিছু রুলস অফ বিহেভিয়ার রয়েছে যেগুলো তোমাকে কি করতে হবে, ফলো করতে হবে। কখন? যখন অনেকের সাথে থাকবে। এছাড়া বলা হচ্ছে উই আর সোশ্যাল বিংস, আমরা সামাজিক জীব, অ্যান্ড হ্যাভ টু কনসিডার দ্য ইফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার্স, তাহলে আমাদের আচরণের যে প্রভাব কাদের উপরে, অন আদার্স, অন্যের উপরে, সেটাও আমাদেরকে বিবেচনা করতে হবে। তাহলে এটাও কিন্তু আর একটা তথ্য হতে পারে। ইভেন ইফ উই আর অ্যাট হোম অ্যান্ড ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, বলছে এমনকি যদি আমরা বাসাতেও থাকি এবং আমার পরিবারের লোকজনের সাথে যদি আচরণ করি বা বিহেভ করি, সেটাও আমাকে সঠিকভাবেই করতে হবে, এবং আমার আচরণের প্রভাব আমার পিতামাতার উপরে কিভাবে পড়তে পারে সেটাও কিন্তু আমাকে বিবেচনা করতে হতে পারে। তাহলে এই যে তথ্যগুলো আমি পেলাম, এগুলোকে প্রথমে আমি কি সংগ্রহ করলাম, পয়েন্ট আউট করলাম। পয়েন্ট আউট করার পর আমি এগুলোকে নিজের মতো করে সাজিয়ে নিব। এগুলোকে আমি কিভাবে অ্যারেঞ্জ করব, আমাকে এখানে কিভাবে দেখিয়ে দেওয়া হয়েছে তার উপর ডিপেন্ড করে। তাহলে শোয়িং রেসপেক্ট টু এল্ডার্স, তাহলে এল্ডার্সদেরকে কি করে, রেসপেক্ট করার মাধ্যমে। তাহলে ভিজিটর্স দিয়ে একটা জিনিস পেয়েছি, সেটাকে আমরা কিভাবে দিতে পারি সেটা আমি এখানে দেখিয়েছি। এই যে গ্রিটিং ভিজিটর্স টু হোম, বাড়িতে ভিজিটর্সদেরকে কি করো, গ্রিট করার মাধ্যমে, এটা একটা তথ্য। তারপরে বলা হচ্ছে কি, টু বি পোলাইট ইন কোম্পানি, তাহলে এখানে ইনফিনিটিভ দেওয়া রয়েছে কিন্তু যেহেতু শুরুটা আমার শোয়িং দেওয়া রয়েছে এই জন্য আমি করেছি কি, বিং পোলাইট ইন কোম্পানি, তাহলে একসাথে থাকতে হলে আমাকে পোলাইট হতে হবে। এরপর আরেকটা তথ্য কি বলা হচ্ছে, কিপ কোয়াইট হোয়াইল আদার্স স্পিক, তাহলে টু কিপ কোয়াইট, তাহলে এটাও ইনফিনিটিভ ছিল কিন্তু আমি ওটাকে জিরেন্ট দিয়ে করেছি। দেখো এইভাবে যে কিপিং কোয়াইট হোয়াইল আদার্স স্পিকিং, অন্যরা যখন কথা বলছে, সেটা এল্ডার্স হোক বা কারোই হোক, তাই না, যখন অন্যরা কথা বলবে তখন আমি কি থাকবো, নীরব থাকবো। এছাড়া কি বলা হচ্ছে যে দেখো রুলস অফ বিহেভিয়ার, এগুলোকে ফলো করতে হবে, আমাকে শিখতেও হতে পারে, তাই না? তারপরে যেমনটা আচরণ আমি সবসময় আমি চাই তেমনটা করতে পারি না, তাই জন্য এখানে বলছে কি, লার্নিং রুলস অফ সোশ্যাল বিহেভিয়ার, তাহলে সামাজিক যে বিহেভিয়ারের রুলস রয়েছে সেগুলো আমাকে শিখতে হবে এবং ফলো করতে হবে, সেটাও আমরা এখানে বলতে পারি যে ফলোইং দ্য রুলস অফ সোশ্যাল বিহেভিয়ার, তাই না, এটাও আনতে পারি। আর একটা হচ্ছে কনসিডারিং বিহেভিয়ারাল ইফেক্টস অন আদার্স, আমাদের যে আচরণগত প্রভাব পড়তে পারে অন্যের উপরে। এই যে দেখো বিহেভিয়ারাল, আমি একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করে কিন্তু এটাকে দিয়ে দিয়েছি। তাহলে এইভাবে আমাকে শর্ট করতে পারতে হবে, যে আমি ফ্রেজগুলো তৈরি করব, সেই ফ্রেজগুলো যাতে অনেক বড় সেন্টেন্স থেকে আমি সংক্ষেপে তৈরি করতে পারি। এর জন্য বিভিন্ন অ্যাডজেক্টিভ, হয়তো যেখানে নাউন দেওয়া রয়েছে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ করতে হতে পারে, হয়তো ভার্ব হিসেবে দেওয়া রয়েছে সেটাকে আমাকে নাউন করতে হতে পারে। এইভাবে কিন্তু কাজগুলো আমাকে করতে হবে। তাহলে এটা হলো যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু করা হয়েছিল। এখন যদি আমরা এটা ইনফিনিটিভ দিয়ে পাই,
তখন আমি বাকিগুলোকে সব ইনফিনিটিভ দিয়ে করব। দেখো এখানে গ্রিটিং ছিল, আমি টু গ্রিট করেছি। এখানে বিং ছিল, এখানে টু বি করেছি। এখানে কিপিং ছিল, আমি এখানে টু কিপ করেছি। লার্নিং ছিল, আমি এখানে টু লার্ন করেছি। কনসিডারিং ছিল, করেছি কি টু কনসিডার। বাকিগুলো কিন্তু একই রকম রয়েছে। তাহলে এটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে তৈরি করা, এটা হচ্ছে কি ইনফিনিটিভ দিয়ে তৈরি করা। তো আশা করি ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পারছো যে কিভাবে আসলে তথ্যগুলো আমাকে দিতে হবে। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, জানতে হবে যে আমার এখানে কি চাওয়া হচ্ছে। এই চাওয়ার অংশে আমরা বুঝতে পারবো যেটা আমাকে ভার্ব সহ লিখতে হবে নাকি জাস্ট কোনো সিঙ্গেল ফ্রেজ বা ওয়ার্ড আমাকে ইউজ করতে হতে পারে, তাই না? তো এরপর আমরা পরবর্তী যেটা পাচ্ছি সেখানে কি ইউজিং পাস্ট ফর্ম অফ ভার্বস, ভার্বের পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল ফ্রেজ কিন্তু আমাকে ইউজ করতে হতে পারে, পাস্ট পার্টিসিপল ইউজ করতে হতে পারে। তো আমি এটা যেখান থেকে নিয়েছি সেটা হলো কি আমেরিকো, মাই নেম ইজ আমেরিকো, এই নামে যে প্যাসেজটি রয়েছে সেখান থেকে। আর এখান থেকে কি চাওয়া হচ্ছে, মিজারেবল কন্ডিশন অফ আমেরিকো। আমেরিকার যে মিজারেবল কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনগুলো দেখায় আমাকে এই বক্সে তথ্যগুলো লিখতে হবে। এই বক্সের প্রথম যে তথ্যটি সেটা কিন্তু দেওয়া রয়েছে লেফট দিয়ে শুরু, তাই না? তাহলে লেফট এখন কিসে রয়েছে সেটা আমাকে বুঝতে হবে, কারণ আমরা জানি কিছু কিছু ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু দেখতে একই। তাহলে আমাকে এখন বুঝতে হবে এটা পাস্ট ফর্মে দেওয়া রয়েছে নাকি পাস্ট পার্টিসিপল ফর্মে দেওয়া রয়েছে সেটা। দেখো লেফট অন স্ট্রিটস, লেফট কোন ভার্বের পাস্ট বা পাস্ট পার্টিসিপল, লিভের। তাহলে লিভ মানে ত্যাগ করা। তাহলে লিভ মানে যদি ত্যাগ করা হয় তাহলে লেফট মানে হচ্ছে কি ত্যাগ করেছিল, এরকমটা হবে যদি পাস্ট টেন্সে হয়। আর যদি আমরা প্যাসিভে ধরি, পাস্ট পার্টিসিপল আমরা কখন ইউজ করি, সেটা হচ্ছে কোনো পারফেক্ট টেন্সের সাথে, মানে হ্যাভ হ্যাজের সাথে, হ্যাডের সাথে, অথবা আমরা ইউজ করি প্যাসিভের সাথে। তাহলে পাস্ট পার্টিসিপলটা প্রধানত এখানে আসে হচ্ছে যদি সেন্টেন্সটা প্যাসিভ রিলেটেড হয়, অর্থাৎ যদি প্যাসিভে হয়। আর পাস্ট ফর্ম আসে কখন, যখন যে সাবজেক্ট হবে সেই সাবজেক্ট যদি অতীতের কোনো কাজ বোঝায়, যেটা তিনি অ্যাক্টিভ হিসাবে কাজ করছেন, তাই না? মানে এখানে যে তথ্যগুলো আমরা দিচ্ছি সেগুলো কার সম্পর্কে, আমেরিকার সম্পর্কে, তাই না? আর যেহেতু আমেরিকার সম্পর্কে আমরা তথ্যগুলো দিচ্ছি, তাই এখানে তথ্য দেওয়ার সময় প্রত্যেকের সাবজেক্ট কিন্তু আমেরিকাই হবে। তো এখানে দেখো আমরা দেখব যে হয় যে সাবজেক্ট হবে সে যে কাজটা করেছে সেটা পাস্ট টেন্সে ছিল, অথবা সাবজেক্ট যিনি আছেন তিনি কাজটা না করে অন্যের দ্বারা কাজ করা হয়েছে, অর্থাৎ প্যাসিভ ফর্মে করা হয়েছে। তাহলে লেফট অন স্ট্রিট মানে রাস্তায় ফেলে রেখে চলে যাওয়া। তাহলে আমরা এখানে কার সম্পর্কে কথা বলছি, আমেরিকার সম্পর্কে কথা বলছি। তাহলে আমেরিকো কি কাউকে ফেলে রেখে গেছে, না আমেরিকোকেই ফেলে রাখা হয়েছে? তাহলে আমেরিকোকেই কিন্তু রাস্তায় ফেলে রেখে চলে গেছে তার পিতামাতা। তার মানে এখানে প্যাসিভে বোঝাচ্ছে, অর্থাৎ এখানে যেহেতু আমেরিকো হচ্ছে সাবজেক্ট, তখন আমাদের তথ্যটি আসলে এরকম হওয়ার কথা ছিল যে আমেরিকো ওয়াজ লেফট অন স্ট্রিটস, তাই তো, এরকম ছিল। তাহলে আমাকে তথ্যটুকু দেওয়া হয়েছে লেফট অন স্ট্রিটস এইটুকু দিয়ে। তার মানে এটা প্যাসিভে রয়েছে, মানে এইটুকু হলো পাস্ট পার্টিসিপল। আর যেহেতু পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু, তাই আমরা একে বলছি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে আমাকে এখানে সবকিছুই এখন এই পাস্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে করতে হতে পারে, অথবা আমেরিকাকে ধরে যদি অ্যাক্টিভও হয় তাহলে পাস্ট টেন্স দিয়ে শুরু করতে হতে পারে। তাহলে আমরা দেখি এখানে কি কি তথ্য আমরা পেয়েছি। তাহলে প্রথমত হচ্ছে আমরা পেয়েছি যে সেপারেটেড ফ্রম মাই প্যারেন্টস, আমি আমার পিতামাতা থেকে আলাদা হয়ে আছি, মানে বিশেষ করে এখানে ফাদার বলা হচ্ছে, তাই না? তারপর বলা হচ্ছে আমার মা অন্যকে বিয়ে করেছে, বাবা অনেক দূরে বসবাস করে। তারপরে আমি টাকা চেয়েছিলাম, এই যে আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি সো দ্যাট আই কুড বাই আ বাস টিকিট, আই এম স্টিল ওয়েটিং, হি হ্যাজ অ্যান আনসার। তাহলে আমি এখন অপেক্ষা করছি কিন্তু তিনি এখনো আমাকে কোনো উত্তর দেননি যে টাকা পাঠাবেন কি পাঠাবেন না। তো প্যাসেজটা পড়লে তোমরা দেখতে পাবে যে কিভাবে আসলে মিজারেবল কন্ডিশন এই আমেরিকার হয়েছে। তাহলে এখানে আমরা পাচ্ছি যে পিতামাতা তাকে ত্যাগ করে চলে চলে গেছে, সে এখন কোথায় বসবাস করে, লিভিং অন দ্য স্ট্রিট। তাহলে রাস্তায় বসবাস করে, রাস্তায় বসবাস করা মানে কি তার বাড়ি নেই, তাই না? এবং তার পিতামাতা তাকে সেপারেট করে চলে গেছে, এই জন্য সে তার যে যত্ন নেওয়া উচিত, তার যে ভালোবাসা নেওয়া উচিত সেগুলো সে পাচ্ছে না। তার মানে আমরা এখানে বলতে পারি যে আনকেয়ার্ড, তাই না? এরকম কিছু বিষয়। তার বলছে আমি মাঝে মাঝে কাজ খুঁজে পাই, কিন্তু কাজ করতে গিয়ে আমি সেই কাজগুলো বাদ দিয়েছি কারণ আই হ্যাড আ সিরিয়াস ইনফেকশন, তাই তো, আমার মারাত্মক অসুস্থতা হয়েছিল। এরকম ভাবে কিন্তু যে আমি আইসক্রিম দোকানে কাজ করতাম, কিন্তু দেখা যাচ্ছে আই গট নো মানি ইন রিটার্ন, তাহলে কাজ করলেও আমাকে বিনিময়ে কোনো টাকা দেওয়া হতো না।
তাহলে এই যে টাকা দেওয়া হতো না মানে কি, তাকে কি করা হতো, ডিপ্রাইভ করা হতো তার যে মৌলিক অধিকার সেখান থেকে, তাই না? তার বলছে যে মালিকের আন্ডারে আমি কাজ করতাম তিনি হয়তো আমাকে কিছু খেতে দিতেন এবং তার বাড়িতে বা তার হাটে আমাকে ঘুমাতে দিতেন, কিন্তু ওই বিনিময়ে কোনো টাকা দেওয়া হতো না, তাই না? এরপর বলা হচ্ছে আমার অনেক স্বপ্ন রয়েছে, তাই না, কিন্তু সেগুলো পূরণ করতে পারছি না। এছাড়া বলা হচ্ছে সাফারিং ফ্রম সিরিয়াস ডিজিজেস, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়া। তো এই বিষয়গুলো কিন্তু এখানে আমরা অলরেডি পেয়েছি। তো বিভিন্ন ধরনের কন্ডিশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখন তোমাদের পুরো প্যাসেজটি আবার পড়তে হবে, পড়ার পর তথ্যগুলোকে নিজের মতো করে এখন সাজিয়ে নিতে হবে। তা যেহেতু প্যাসেজটা আমি এখানে পড়ছি না, আশা করি তোমরা প্যাসেজটি পড়েছো। আর না পড়ে থাকলে প্রত্যেকটা প্যাসেজের ইউনিট এবং লেসন ওয়াইজ কিন্তু আমার ভিডিও ক্লাস দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু আমি বাংলায় পড়িয়ে দিয়েছি। তা তোমরা এই চ্যানেলের যে প্লে লিস্ট রয়েছে সেখানে গিয়ে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার এই নামে যে প্লে লিস্টটি রয়েছে সেখানে গেলে কিন্তু একদম ইউনিট 1 থেকে ইউনিট 15 পর্যন্ত সিরিয়ালি প্রত্যেকটা লেসনের ভিডিও ক্লাস কিন্তু দেওয়া রয়েছে, তোমরা সেখানে গেলে পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা এই প্যাসেজটাকে পড়ে আসো, পড়ে আসার পর এইখানে যে তথ্যগুলো আমি দিব সেগুলো তোমরা এখন তাহলে সহজেই বুঝতে পারবে, ঠিক আছে? তো আমি যে আনসারগুলো করেছি সেটা হলো কি, লেফট অন স্ট্রিটস, রাস্তায় ফেলে যাওয়া হয়েছে। অ্যাবান্ডেন্ড বাই প্যারেন্টস, অ্যাবান্ডেন্ড মানে কি, পরিত্যক্ত হওয়া, পিতামাতা তাকে পরিত্যাগ করেছে, সেপারেটেড, তাই না? এরপর বলা হচ্ছে এমপ্লয়েড টু ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস ওয়ার্কস, ওই যে মাঝে মাঝে কঠিন কাজ করতে হয়। এই যে এখানে বলা হচ্ছে দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি হোয়েন ইট ইজ ফুল, আর এই কারণে কি দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, অনেক কঠিন কঠিন কাজে কিন্তু তাকে নিয়োগ করা হয়েছে, তাহলে এমপ্লয়েড টু ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস ওয়ার্কস। তারপর হচ্ছে এফেক্টেড বাই ফ্যাটাল ডিজিজেস, তাহলে কে এফেক্টেড, আমেরিকা, তাহলে আমেরিকা ওয়াজ এফেক্টেড বা আমেরিকা ওয়াজ এমপ্লয়েড, আমেরিকা ওয়াজ অ্যাবান্ডন। দেখো সব কিন্তু প্যাসিভ সেন্সে আসছে, আর প্যাসিভ সেন্সে আসছে এই বিধায় আমি সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব বাদ দিয়ে শুধু মূল ভার্ব থেকে কিন্তু বসিয়েছি। এরপর বলা হচ্ছে নট গিভেন প্রপার শেল্টার, এবং মূল কথা বলতে গেলে ডিপ্রাইভড অফ ডিউ ওয়েজেস, তাই না, যে সে যে কাজ করে তার বিনিময়ে যে সে যথোপযুক্ত টাকা পাওয়ার কথা সেটা কিন্তু সে পায় না। এরকম অসংখ্য তথ্য কিন্তু এখানে পাবো আমরা, যেগুলো নিজের মতো করে আমাকে কিন্তু সাজিয়ে নিতে হবে। আবার এখানে বলতে ডিপ্রাইভড অফ বেসিক রাইটস, মৌলিক অধিকার, তাই না, এরকম ভাবে যেহেতু আমরা তথ্য অনেকগুলো পেয়েছি তার ভিতর থেকে যে এই মূল মূল তথ্যগুলো আমি এখানে দিয়েছি, তাহলে এটা তোমাদের না দিলেও চলবে। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছো যে এখানে কিভাবে আমি পাস্ট পার্টিসিপল যে ফ্রেজ সেটা ব্যবহার করেছি। পাস্ট পার্টিসিপল কেন ইউজ করলাম, কারণ এখানে প্রত্যেকটা তথ্য প্যাসিভ সেন্সে রয়েছে, তাই না? তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে মোটামুটি ফ্লোচার্ট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা। তাহলে আমি তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি, এ কারণে হয়তো ভিডিও ক্লাসটি অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু আশা করি তোমরা পুরো ভিডিও ক্লাসটি যেহেতু আমার সাথে ছিলে বা করলে পারে, তোমরা কিন্তু পুরো তথ্যটা একদম পুরোপুরি পেয়ে যাবে যে কিভাবে আসলে ফ্লোচার্ট লিখতে হবে। তা আমি সবগুলো যেহেতু বাম থেকে ডান এইভাবে বক্সগুলোকে সাজিয়েছি, তোমরা চেষ্টা করবে এভাবেই লেখার, ঠিক আছে? তো কেন লিখতে হবে তার কারণটাও কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি। তো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে এবং পুরো বিষয়টি ক্লিয়ারলি জেনে নিয়েছো। এখন তোমরা চেষ্টা করবে অন্যান্য যে সকল প্যাসেজগুলো পড়বে সে প্রত্যেকটা প্যাসেজ থেকে যে ফ্লোচার্টগুলো দেওয়া থাকবে সেগুলো তোমরা নিজে নিজে লিখবে খাতায়, ঠিক আছে, এবং নিজের মতো করে সাজানোর চেষ্টা করবে ফ্রেজগুলোকে। হ্যাঁ, তো এই যেখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে এই তথ্যগুলো তোমরা অবশ্যই মনে রাখবে এবং মনে রেখে সেভাবেই কিন্তু ফ্লোচার্টগুলো লিখবে। তাহলে আশা করি তোমরা এখান থেকে যে 10 মার্ক সেগুলো তোমরা ফুলি পেয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্টস, এই হলো আজকের আলোচনা। তবে আজকের এই ভিডিও ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট রইল, তোমাদের যদি এই ভিডিও ক্লাসটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং তোমাদের যে ক্লাসমেটস রয়েছে তাদের সাথে শেয়ার করে নিবে। আর এই চ্যানেলের অন্যান্য ভিডিও ক্লাসগুলো পেতে এবং এই চ্যানেলটির সাথে থাকতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল বাটনটি রয়েছে সেটা প্রেস করে রাখবে, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও ক্লাস আপলোড করলেই ইনস্ট্যান্টলি তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর অলরেডি যে সকল ভিডিও ক্লাসগুলো আপলোড করা হয়েছে তার নিয়মিত সাজেশন তোমরা পেতে পারো। আর তোমরা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখান থেকে তোমাদের সুবিধা মতো যে ভিডিও ক্লাসটি প্রয়োজন সেটা তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। তো আমি ধারাবাহিকভাবে চেষ্টা করছি তোমাদের প্রত্যেকটা টপিকের উপরে ভিডিও ক্লাস দিতে। অলরেডি অনেকগুলো ভিডিও ক্লাস কিন্তু দেওয়া হয়েছে, বিভিন্ন বোর্ড কোশ্চেনের সলিউশন দেওয়া রয়েছে, সেকেন্ড পেপার হোক ফার্স্ট পেপার হোক, তারপরে বিভিন্ন প্যাসেজ পড়িয়ে দেওয়া হয়েছে, সেকেন্ড পেপারে বিভিন্ন রুলসগুলো আলোচনা করা হয়েছে, সেগুলো তোমরা কিন্তু দেখতে পারো। তো ঠিক আছে, পরবর্তী ভিডিও ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে এই কামনা নিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।